বাংলার শস্য বীমা প্রকল্পে খরিফ 2025 মরশুমে ধানের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে দিয়েছে বা অ্যাপ্লিকেশন জমা দেওয়া শুরু হয়ে গেছে। অনেক জায়গায় আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে বা অনেক জায়গায় আবেদন জমা দেওয়া হচ্ছে, কিন্তু হয়তো অনেক অনেক জায়গায় এখনো আবেদন নেওয়া শুরু হয়নি। তবে যেখানে আবেদন নেওয়া শুরু হয়নি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা বাংলার শস্য বীমা প্রকল্পের খরিফ 2025 মরশুম ধানের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে বা আবেদনপত্র রয়েছে, সেই আবেদনপত্রটি বা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। এর আগের বার কিন্তু ছিল বাজাজ এলায়েন্স, অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পে এর আগে বাজাজ এলায়েন্স টেন্ডার নিয়েছিল। বর্তমানে এখন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সকে টেন্ডার দেওয়া হয়েছে। এটি দেখে আপনারা মনে করবেন না যে আপনাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট এখানে পূরণ করতে হবে বা এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, তেমনটা কিন্তু না। আপনারা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারবেন। এটি কিন্তু একটি ইন্স্যুরেন্স কোম্পানি। তো চলুন এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা সঠিক নিয়মে বা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন বা পূরণ করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মধ্যস্থকারীর বিবরণ। এখানে আপনাদের কিছু লিখতে হবে না, এই অপশনটি আপনারা খালি ছেড়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম। এখানে কৃষকের নাম বা আবেদনকারীর নামটি এখানে লিখে দিতে হবে। আপনারা এই ফর্মটি বাংলাতে পূরণ করতে পারেন এবং ইংরেজিতেও পূরণ করতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর এবং কি আপনারা যেখানে দেখতে পাচ্ছেন কোনো নাম্বার লিখতে হবে, যেমন দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলি আপনারা ইংলিশে লিখতে পারেন। যেহেতু ভোটার কার্ড নাম্বার কোনো ক্ষেত্রে আর দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডকুমেন্টের যে নাম্বারগুলো সেগুলি আপনারা ইংলিশে লিখবেন। বাকি সব আপনারা বাংলাতে পূরণ করতে পারেন। তো প্রথমে এখানে আপনারা কৃষকের নাম লিখে দিবেন। কৃষকের নাম লিখে দেওয়ার পর এখানে কৃষকের পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে। যদি বিবাহিত মহিলা হয় তাহলে স্বামীর এখানে এইভাবে গোল টিক দিয়ে দিবেন বা এরকম টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং যদি পিতা হয় তাহলে পিতার এখানে টিক চিহ্ন দিবেন, বা যদি মাতার নাম লিখতে চান তাহলে মাতার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, বা যদি অভিভাবকের নাম লিখতে চান তাহলে অভিভাবকের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বয়স। তো কৃষকের যে বয়স সেই বয়সটি এখানে লিখে দিতে হবে, বা আবেদনকারীর যে বয়স সেই বয়সটি এখানে লিখে দিতে হবে, যে আবেদনকারীর কত বছর বয়স চলছে। এটি আপনারা আপনাদের ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেশন করে এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ অর্থাৎ জেন্ডার। যদি পুরুষ হয় তাহলে এখানে গোল টিক দিয়ে দিবেন বা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর এখানে গোল টিক দিবেন বা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। গোল টিক দিলেও হবে, টিক চিহ্ন দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয়েছে ভোটার কার্ড বা ইপিক নম্বর আবশ্যিক, অর্থাৎ আপনাকে এখানে অবশ্যই ভোটার কার্ড নম্বরটি আপনাকে বসাতে হবে। তো এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন, বা আবেদনকারীর বা কৃষকের ভোটার কার্ড আইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে বা ইপিক নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে জাতি। তো কৃষকের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বা আবেদনকারীর ক্ষেত্রে কি জাতি, সেই জাতিটি আপনাকে এখানে চুজ করতে হবে। যদি জেনারেল বা সাধারণ হয় তাহলে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন বা গোল চিহ্ন দিয়ে দিবেন। যদি তপশিল জাতি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি তপশিল উপজাতি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি ওবিসি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আবেদনকারীর ক্ষেত্রে বা কৃষকের ক্ষেত্রে যেটি হবে সেটিতে আপনারা গোল টিক দিয়ে দিবেন বা টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার। তো এখানে আবেদনকারীকে একটি মোবাইল নাম্বার বসাতে হবে বা কৃষকের একটি মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবশ্যিক। তো এখানে কৃষকের বা আবেদনকারীর আধার নাম্বারটি বসাতে হবে। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে বসবাসের ঠিকানা, এবং এখানে বলা হয়েছে মৌজা বা গ্রামের নাম। এখানে কৃষকের বা আবেদনকারীর গ্রামের নামটি লিখে দিবেন, এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন, এবং এখানে ব্লকের নাম লিখে দিবেন, এবং এখানে জেলার নাম লিখে দিবেন। এবং এখানে বলা হয়েছে কেসিসি আছে হ্যাঁ অথবা না। যদি কেসিসি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন বা হার এখানে গোল চিহ্ন দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে না এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন বা গোল চিহ্ন দিয়ে দিবেন। এবং এখানে বলা হয়েছে কৃষক বন্ধু আইডি। এখানে আপনাদের কৃষক বন্ধুর যে আইডি রয়েছে সেই আইডিটি আপনাদের বসিয়ে দিতে হবে। তো চলুন এবার আমরা দেখে নেব যে কৃষক বন্ধুর আইডিটি আপনারা কিভাবে বের করবেন। তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে কৃষক বন্ধু। এটি লিখে আপনারা সার্চ করে দিলেই প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা kৃষকবন্ধু.wb.gov.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনার তথ্য দেখার জন্য বা আপনার স্ট্যাটাসটি দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
সিলেক্ট অপশন, এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন। যেমন এখানে ভোটার কার্ড দেওয়া আছে, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর। এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান তাহলে আধার কার্ড সিলেক্ট করে নেবেন, এবং যদি ভোটার কার্ড দিয়ে দেখতে চান তাহলে ভোটার কার্ড সিলেক্ট করে নেবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি দেখতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, এবং আপনারা মোবাইল নাম্বার দিয়ে যদি দেখতে চান যে মোবাইল নাম্বারটি আপনার কৃষক বন্ধুতে রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে যদি দেখতে চান তাহলে মোবাইল এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আধার কার্ড নাম্বার দিয়ে দেখব, তাই আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনি যে আইডিটি সিলেক্ট করবেন তার নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। আমি আধার কার্ড সিলেক্ট করেছি সেই জন্য আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। আপনারা যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। আপনারা এখানে যে ডকুমেন্টটির নাম সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। ডকুমেন্টের নাম্বার বসিয়ে দেওয়ার পর বা আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এবং এখানে আপনারা একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর কোনো ক্ষেত্রে এরকম ক্যাপচার এসে থাকে, আপনাদের যদি এরকম ক্যাপচার এসে থাকে তাহলে এখানে যেটি বলা হবে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে। কোনো ক্ষেত্রে নাও আসতে পারে, আপনাদের ক্ষেত্রে যদি এসে থাকে তাহলে আপনারা এই ক্যাপচারটি ফিল করে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এরকম একটি টিক চিহ্ন চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, আপনার কৃষক বন্ধুর আইডি পেয়ে যাবেন, আপনার ভোটার কার্ড নাম্বার পেয়ে যাবেন, আধার কার্ড নাম্বার পেয়ে যাবেন, কৃষকের নাম পেয়ে যাবেন, কোন ডিস্ট্রিক্টের কৃষক ইত্যাদি সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা কৃষক বন্ধুর আইডি কোনটি বুঝবেন বা কেবি আইডি কোনটি বুঝবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে কেবি আইডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবি আইডি, এবং এখানে আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হলো আপনার কৃষক বন্ধুর আইডি অর্থাৎ কেবি আইডি। এই আইডিটি আপনাদের ফর্মে পূরণ করতে হবে বা এই আইডিটি আপনাদের ফর্মে লিখতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা কৃষক বন্ধুর আইডি নম্বরটি বা কেবি আইডি নম্বরটি বের করে নিতে পারবেন। তো চলুন এবার আমরা চলে যাই আবারও আমাদের ফর্মে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অর্থাৎ আপনাকে আপনার জমির যে বিবরণ সেই বিবরণগুলি এখানে ফিল করতে হবে বা পূরণ করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অধিসূচিত ফসলের নাম, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান। তো এই আবেদনটি শুধু খরিফ মশরুমের ধানের জন্য হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে শুধু ধানটি দেখতে পাচ্ছেন। এরপরে এখানে বলা হয়েছে ব্লক, তো এখানে আপনাকে সেই ব্লকের নামটি লিখতে হবে, যে ব্লকে আপনার জমিটি আছে সেই ব্লকের নামটি আপনাকে লিখতে হবে, এবং এখানে আপনাকে পঞ্চায়েতের নাম লিখতে হবে যে পঞ্চায়েতে আপনার জমিটি রয়েছে। এবং এখানে বলা হয়েছে মৌজার নাম ও জেএল নম্বর, এখানে আপনারা মৌজার নাম এবং জেল নম্বরটি লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে খতিয়ান নম্বর, এখানে আপনারা খতিয়ান নাম্বারটি লিখে দিবেন। এবং এখানে বলা হয়েছে দাগ নম্বর, এখানে আপনাদের দাগ নম্বরগুলি লিখে দিতে হবে। যদি আপনার একটি খতিয়ানেই 2-3টি দাগ হয় তাহলে আপনারা একটু ছোট ছোট করে 2-3টি দাগ এই ঘরটিতে লিখে দিবেন বা বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে বীমার জন্য প্রস্তাবিত এলাকার একর, অর্থাৎ আপনার যে জমিটি রয়েছে বা যেই জমিটির আপনি এখানে ডিটেলস দিলেন সেই জমিটি কতখানি সেটি আপনাকে একর হিসাবে এখানে লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। যদি আপনি নিজস্ব চাষি হন বা আপনার নিজস্ব জমি হয় তাহলে এখানে আপনারা নিজস্ব জমি লিখে দিবেন, বা যদি আপনি ভাগ চাষি হন তাহলে এখানে আপনি ভাগ চাষি লিখে দিবেন, বা যদি আপনি ভাড়া নেওয়া চাষি হন তাহলে এখানে ভাড়া নেওয়া চাষি আপনাদের লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, অর্থাৎ আপনাকে একটি তারিখ লিখতে হবে যে তারিখে আপনি ফসলটি রোপণ করেছেন সেই তারিখটি আপনাদের এখানে আনুমানিক আইডিয়া করে লিখে দিতে হবে। এইভাবে আপনাদের যদি আরো কোনো জমির ডিটেলস থাকে তাহলে আপনারা এই ঘরগুলিতে বসিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যদি বেশি জমি হয়ে থাকে বা বেশি খতিয়ান হয়ে থাকে তাহলে আপনারা এই ঘরগুলিতে পূরণ করে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এখানে যে ব্যাংকের ডিটেলসটি পূরণ করবেন বা যে ব্যাংকের ডিটেলসটি দিবেন সেই ব্যাংকে বা সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক যুক্ত থাকা বাধ্যতামূলক, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতেই হবে। এরপরে এখানে বলা হয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে বসাতে হবে। এরপরে এখানে আপনি ব্যাংকের নামটি বসিয়ে দিবেন যে কি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের নাম, অর্থাৎ আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চের নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে। এরপরে এখানে আইএফসি কোডটি লিখে দিবেন, আপনার ব্রাঞ্চের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের আইএফসি কোডটি আপনারা এখানে
লিখে দিবেন। এখানে বলা হয়েছে অ্যাকাউন্টের ধরন, এখানে আপনাদের অ্যাকাউন্টের ধরন লিখতে হবে। যদি আপনার অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে আপনারা সেভিংস লিখে দিবেন, যদি কারেন্ট হয় তাহলে কারেন্ট লিখে দিবেন, যদি কেসিসি অ্যাকাউন্ট হয় তাহলে আপনারা কেসিসি অ্যাকাউন্ট লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, এবং এখানে কিছু নথি বা কিছু ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে কেওয়াইসি নথি, অর্থাৎ কেওয়াইসির জন্য আপনার যে নথি লাগবে আপনার ভোটার কার্ড আইডি এবং আপনার আধার কার্ড, অর্থাৎ আপনাকে আপনার ভোটার কার্ড জমা দিতে হবে এবং আধার কার্ড জমা দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে পাসবুক এর কপি সমেত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের প্রথমের যে পাতা রয়েছে, যে পাতাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লেখা রয়েছে সেই পাতাটি আপনাকে জেরক্স করে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল এর নকল, ভাগ চাষীদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র, যদি আপনি ভাগ চাষী হন তাহলে আপনাকে একটি গ্রাম পঞ্চায়েত থেকে শংসাপত্র নিতে হয়, সেটি যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনাকে সেটি দিতে হবে। এবং যদি আপনার খতিয়ান থাকে বা পর্চা থাকে বা যদি দলিলের নকল থাকে তাহলে আপনাদের সেটি এই ফর্মটির সঙ্গে জেরক্স করে জমা দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ঘোষণা। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি অথবা আমাকে বোঝানো হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটিতে আপনারা টিক চিহ্ন দিবেন। যদি আপনি বুঝে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, যদি আপনাকে কেউ বুঝিয়ে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিবেন। এরপরে এখানে 2 নম্বরে বলা হয়েছে বা খ নম্বরে বলা হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমে অন্য কোথাও অন্য ব্যাংক, এজেন্ট, সমবায় সমিতি কোনো ফসল বীমা করিনি। অর্থাৎ আপনি যদি এগুলির মধ্যে কোনোটাতে ফসলের বীমা করে থাকেন তাহলে আপনাদের টিক চিহ্ন দিতে হবে, এবং যদি না করে থাকেন তাহলে আপনারা শুধু এরকম একটি টান দিয়ে দিবেন যে আপনি কোনো বা কোথাও ফসলের বীমা করাননি। এরপরে আপনারা গ নাম্বারে দেখতে পাচ্ছেন আমি এই যোজনার বিধি মনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো। এরপরে ঘ নাম্বারে বলা হয়েছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। এরপরে এখানে বলা হয়েছে সাক্ষী, অর্থাৎ আপনাকে একটি সাক্ষীর সই দিতে হবে বা আপনাকে কোনো একটি গ্রামের মানুষকে নিয়ে এখানে একটি সই করিয়ে নিতে হবে সাক্ষী হিসাবে। এরপরে এখানে বলা হয়েছে কৃষকের সই বা টিপচাপ, যদি কৃষক সই করতে জানে তাহলে এখানে সই করে দিবে, বা যদি সই করতে না জানে তাহলে এখানে টিপছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে। এরপরে আপনাদের এই অপশনটি কিছু করতে হবে না, এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন। এরপর এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন এইটুকু কিন্তু আপনাদের ফর্মটি জমা দেওয়ার সময় আপনাকে ছিঁড়ে দিয়ে দিবে বা কেটে দিয়ে দিবে। এটি হলো আপনার প্রমাণ যে আপনি বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করেছেন বা ফর্ম জমা দিয়েছেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী বা শ্রীমতী, যদি কৃষক মহিলা হয় তাহলে শ্রীমতীর এখানে টিক চিহ্ন দিবেন, যদি পুরুষ হয় তাহলে শ্রীর এখানে টিক চিহ্ন দিয়ে এখানে কৃষকের নামটি লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয় যে পিতা, স্বামী বা অভিভাবক, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে যদি পিতা হয় তাহলে পিতার এখানে টিক চিহ্ন দিবেন বা গোল চিহ্ন দিয়ে পিতার নাম লিখে দিবেন, এবং বিবাহিত মহিলা হয় তাহলে স্বামীর এখানে গোল চিহ্ন দিয়ে দিবেন বা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং স্বামীর নামটি এখানে লিখে দিবেন, এবং যদি অভিভাবক হয় তাহলে অভিভাবকের নামটি আপনাদের লিখে দিতে হবে। এরপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন, এখানে ব্লকের নাম লিখে দিবেন এবং এখানে জেলার নাম লিখে দিবেন। জেলার নামটি লিখে দেওয়ার পর এখানে বলা হয় যে জেলার একজন কৃষক তার নিকট হইতে, এবং উপরে যে আপনি অনুমানিক একটি তারিখ বসিয়ে দিবেন সেই তারিখটি এখানে আপনি বসিয়ে দিবেন, এবং এখানে আপনারা লিখে দিবেন ধান, এবং এখানে আপনাকে মোট জমির সংখ্যা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে আবারও আপনার নামটি লিখতে হবে, এবং এখানে আপনাকে ব্যাংকের নামটি লিখতে হবে, এবং এখানে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চ বা শাখার নাম লিখতে হবে। লিখার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর বাকি এই যে অংশগুলি রয়েছে এই অংশগুলি আপনাদের কিছুই করতে হবে না, এখানে একটি সই করে দিবে বা সিলমোহর করে দিবে যখন আপনি ফর্মটি জমা দিবেন, বা যে অফিসার আপনার ফর্মটি জমা নেবে সে কিন্তু এখানে একটি সিলমোহর করে দিবে, করে দিয়ে এই অংশটি আপনাকে ছিঁড়ে দিবে। আপনারা এই ফর্মটির সঙ্গে 2টি পেজ পাবেন। এই পেজটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দ্বিতীয় পেজ। এই দ্বিতীয় পেজে আপনারা লিখতে পারবেন যদি আপনাদের জমির সংখ্যা বেশি হয়ে যায়, আপনাদের জমির সংখ্যা এই অংশটিতে হচ্ছে না বা এই অংশের বাইরে চলে যাচ্ছে, আপনাদের আরো জায়গা লাগবে আপনাদের জমির সংখ্যা লিখতে, তাহলে আপনারা এই 2 নাম্বার পেজে লিখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফসলের নাম লিখে দিবেন, ব্লকের নাম, পঞ্চায়েতের নাম, মৌজার নাম বা জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনারা এখানে লিখে দিতে পারেন যদি আপনাদের জমির সংখ্যা বেশি হয়ে থাকে। তাহলে যদি না থাকে বা না হয় তাহলে আপনারা এই পেজটি খালি রেখে দিবেন, এই পেজটিতে লেখার কোনো দরকার নেই। তো বন্ধুরা এইভাবে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের খরিফ 2025 মৌসুমের ধানের যে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন ফর্ম বা আবেদনপত্র সেই আবেদনপত্রটি ফিল আপ করতে পারবেন বা পূরণ করতে পারবেন।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।